সর্বপ্রথম ডক্টর ইউনূস সরকারের ক্ষমতায় আসার পরে প্রথম বৈষম্যের শিকার হয়েছেন বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার, শ্রেষ্ঠ প্লেয়ার, শ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ২০২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানের শুরুটা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ আমাদের ছাত্র সমাজ তারা চেয়েছিল কোনো বৈষম্য থাকবে না সরকারি চাকরির ক্ষেত্রে। সরকারি চাকরি হবে মেধার ভিত্তিতে, কোনো কোটা থাকবে না। এটাই ছিল আন্দোলনের মূল লক্ষ্য। সেই আন্দোলনটা একটা সময়ে গণ অভ্যুত্থানে পরিণত হলো এবং স্বৈরাচার সরকারের পতন হলো। দেখেন, আমি এই কথাটা বলতাম না, শুধু প্রসঙ্গটা উঠালাম একটা প্লেয়ারকে কেন্দ্র করে। সাকিব আল হাসান সাকিব আল হাসান ১.৫ বছর যাবৎ ন্যাশনাল টিমে খেলতে পারতেছে না। উনি কি কারণে খেলতে পারতেছে না সেটা আমরা সবাই জানি। উনি স্বৈরাচার সরকারের এমপি ছিলেন। ওনার রাজনৈতিক ক্যারিয়ার মাত্র ৬ মাস, যার কারণে উনি পারফরমেন্স থাকা সত্ত্বেও উনি ন্যাশনাল টিমে সুযোগ পান নাই বা ওনাকে নেওয়া হয় নাই। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সৈনিক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখন থেকে আমরা দেখেছি সাকিব আল হাসানের সাথে একটা দ্বৈরাত সম্পর্ক, দ্বৈরাত আচরণ, দ্বিমুখী আচরণ তার সাথে করা হচ্ছে। সাকিব আল হাসানকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে দেওয়া হয় নাই, শুধুমাত্র স্বৈরাচার সরকারের এমপি হওয়ার কারণে। দেখেন, যে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন তখনকার ছাত্র সমাজ, তাদের ভিতর একজন উপদেষ্টা হলেন, দুজন উপদেষ্টা হলেন, তিনজন উপদেষ্টা হলেন। সেটা নিয়ে ভাই আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমার কথা হচ্ছে এইটাই, আমার পয়েন্ট হচ্ছে এইটাই যে ছাত্ররা তখন আন্দোলন করলো কোনো বৈষম্য থাকবে না। সর্বপ্রথম ডক্টর ইউনূস সরকারের ক্ষমতায় আসার পরে প্রথম বৈষম্যের শিকার হয়েছেন বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার, শ্রেষ্ঠ প্লেয়ার, শ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসান। উনি বৈষম্যের শিকার হয়েছেন কারণ উনাকে খেলতে দেওয়া হয় নাই, উনাকে দেশে আসতে দেওয়া হয় নাই। আমি মনে করি সাকিব আল হাসানকে যে দেশে আসতে দেওয়া হয় নাই, ক্রিকেট খেলতে দেওয়া হয়নি, এইটার দায় সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বর্তমানে এনসিপির নেতা, উনি কি এটার দায় এড়াতে পারবেন? বা ওই সময়ের যে সরকার প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কি এটার দায় এড়াতে পারবেন? বা তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ, ফারুক ভাই কি এই দায় এড়াতে পারবেন? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন হিসেবে রেখে গেলাম। আপনারা কমেন্ট করে এটার সঠিক উত্তর দিবেন। এবার আসেন আরেকটা টপিকস নিয়ে কথা বলি। আপনারা জানেন বগুড়া স্টেডিয়াম, বগুড়া জেলার বগুড়া স্টেডিয়াম, এই বগুড়া স্টেডিয়াম কি ১৭ বছর বৈষম্যর শিকার হয় নাই? স্বৈরাচার সরকারের সময়ে বগুড়ার মাঠে কোনো আন্তর্জাতিক খেলা দেওয়া হয় নাই, রাজশাহীর মাঠে কোনো খেলা দেওয়া হয় নাই। তাহলে কি আমরা এখন বলতে পারি না বগুড়ার ক্রিকেট স্টেডিয়াম বা রাজশাহীর ক্রিকেট স্টেডিয়াম বৈষম্যের শিকার হয়েছে? কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের অধীনে বগুড়ার স্টেডিয়ামে কোনো খেলা দেওয়া হতো না, এমনকি বিপিএল এর কোনো ম্যাচ সেখানে দেওয়া হতো না। অথচ বগুড়া স্টেডিয়ামের মাঠের পিচ স্পোর্টিং উইকেট, যেই মাঠটাই আমরা চাই বা যেই মাঠে খেলা হলে ক্রিকেটাররা সন্তুষ্টি অর্জন করে, স্পোর্টিং উইকেট। বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার চায় স্পোর্টিং উইকেটে খেলতে। স্পোর্টিং উইকেটে যদি খেলা হয় তাহলে সেখানে বড় স্কোর হয়। টি-20 ফরম্যাটে আপনারা জানেন স্পোর্টিং উইকেটে খেলা হলে ২০০+ রান হয়। আপনারা নিশ্চয়ই নিউজ দেখেছেন যে বগুড়ার স্টেডিয়াম সেটাকে আবার নতুন করে প্রস্তুত করা হচ্ছে, বা রাজশাহীর স্টেডিয়াম নিয়েও আসলে কাজ করা হচ্ছে। সামনে পাকিস্তানের সাথে যে আমাদের হোম সিরিজ আছে,
বিসিবি উদ্যোগ নিয়েছে যে বগুড়া স্টেডিয়ামে যদি ম্যাচ দেওয়া হয় বা রাজশাহী স্টেডিয়ামে ম্যাচ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ভালো হয়। এই কারণে বগুড়া স্টেডিয়ামকে নতুন করে তৈরি করা হচ্ছে, যাতে ওখানে সামনে যে ম্যাচ আছে সেই ম্যাচগুলো খেলতে কোনো অসুবিধা না হয়। তো আমরা চাই বৈষম্য মুক্ত দেশ, শুধু সাকিব আল হাসান না বা বগুড়ার কোনো স্টেডিয়াম না, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তির সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করা যেন না হয়। আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এটাই চাই। আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতেছি না, একদম আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, দয়া করে কমেন্ট করে জানাবেন। বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।